নিশান মেহেরের কথা না পেরে জবাবে বলল, আচ্ছা ছেড়ে দেবো, আর কখনো খাবো না মদ। তাহলে কি কাল সকালে তুমি চলে আসবে মেরি জান? মেহের নিশানের কথা তো খুব ভালোই বুঝতে পারছে। নেশার ঘোরে সে এত বাচ্চা সুবল করে কথা বলছে। তাই সে আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা কাল ফিরে যাব মাকে বলে। এখন আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, আমারও খুব ঘুম পাচ্ছে। নিশান মেহেরের কথা তখন আর কোনো জবাব দিল না। মেহের কয়েকবার হ্যালো হ্যালো বলে বুঝতে পারল এই মানুষ হয়তো সোফাতে ঘুমিয়ে পড়েছে। তাই সে নিজেও ফোন কেটে দিয়ে নিজের বিছানায় ঘুমানোর জন্য চলে গেল। ঘুমাতে গিয়ে ঘুমানো দোয়া পড়ে ঘুমিয়ে গেল সে। সকালে বুলবুলি ফুফি কড়াইতে স্যাঁত করে মাছ ছেড়ে দিলেন। বাটা মাছ মেরে খুব ভালো লাগে, এটা ওর পছন্দ এর মাছে বলা যায়। এক থাল গরম ভাত, তার উপর একটু লবণ ছিটিয়ে বাটা মাছের ভাজি, কি যে তৃপ্তি লাগে খেয়ে। পুরো বাড়ি মাছ ভাজার গন্ধে একদম মোমো করছে। মেহের তো প্রতিদিনের মতো সকালে উঠে এসে খাবার টেবিলে বসে আছে। বুলবুলি ফুপির পাশে আফসা সুলতান বড় বাটিতে মাছ বাড়ছে। মুখে তার এখনো রাগ দেখে বোঝা যাচ্ছে। মেহেরের পাশে বসে বাবা তাজউদ্দিন মুখের সামনে ফোন ধরে খবরের রিলস দেখছে। সাইডে ছোট ভাই তারিফ প্লেটে রাখা গরম পরোটা উঠিয়ে গপ গপ করে একেবারে মুখে পুরে নিল। তারপর বাইরে রাখা জুতোজোড়া পায়ে দিয়ে বাইরে দৌড়ে চলে গেল সে। এই নিয়ে আফসার সুলতানের রাগ যেন মাথা ছুঁয়ে গেল। চিৎকার করে উঠে বলল, গোলামের বাচ্চা, আজকে বাড়ি ফিরে আয় খালি। এটা আবার খাওয়া হলো? তোর বসে থেকেও তো খাওয়া যায়। বুলবুলি ফুফি খেপে মায়ের দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি কাকে গোলাম বললে? আমার ভাইকে তোমার চাকর। পাশে খাবার টেবিলে বসে থাকা তাজউদ্দিন ফাঁক করে হেসে বলল, এতে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না বলি। তোর ভাবি আরো অনেক গালিগালাজ দেয় তোর ভাতিজাকে, তার সঙ্গে আমার নামও থাকে। বুলবুলি ফুপি আরো বাঁকা চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মা বুঝতে পারলো সে কত বড় ভুল কথা বলেছে। সঙ্গে সঙ্গে নিজের চোখ জোড়া অন্যদিকে ঘুরিয়ে ফেললো যেন। এই সব কিছুর মাঝে মেহের একবার মায়ের দিকে তো একবার বাবার দিকে তাকিয়ে দেখে নিচ্ছে। মেহের কিছু বলার সাহস খুঁজে পাচ্ছে না। একটু পর তাজউদ্দিন মেহেরের দিকে তাকিয়ে চোখের ইশারা করে মাথা নিচু করে তার কাছে আসতে বললেন। মেহেরও ঠিক তাই করে। তাজউদ্দিন মেহের কানে কানে বলে, এখন কিছু বলো না, খাবার খেয়ে একটু পর ঘরে গিয়ে বলো। মেহের মাথা নাড়িয়ে সায় দিল, আর কিছু বলল না সে। একটু পর সবকিছু খাবার টেবিলে এনে দেওয়া হলো। মেহেরের মাথায় শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বুবলি ফুফু তার থালায় গরম ভাত আর মাছ দিয়ে দিল। সঙ্গে এটাও বলল, দেখ মেহের, আজকে সকাল সকাল ভাই বাজার থেকে আদরের মেয়ের পছন্দের মাছ কিনে এনেছে। ভাই তো তোরা সুখে আছিস দেখে আমার কাছে কত গল্প করে তোদের নিয়ে জানিস। আর এটাও বলে যে রামসা তোর থেকে বেশি সুখী। আল্লাহ তোর পথ সহজ করে দিক মা আমার। নে খেয়ে নে, খাবার সময় আমি আর কোনো কথা বলবো না, খেয়ে ফেল এখন। এত সব কথার মাঝে মুখে মৃদু হাসি নিয়ে বারবার নিজের মায়ের ভারী গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে সে। এই বুঝি মা তাকে আবার ঝাড়ি মেরে গিলে ফেলবে রাগে। মেহের খাবার খেতে শুরু করলো। তার সঙ্গে বাবা তাজউদ্দিনও খাবার টেবিলে খাবার বেড়ে খেতে শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে খাটের একপাশে বসে নিজের ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রল করতে শুরু করলো মেহের। ঠিক তখনই অনেকগুলো নোটিফিকেশন ভরে গেল তার ফোনে। সেখানে নিশান যা লিখেছে তা হলো, দেখো মেরি জান, ভালো করে বলছি, আজকে সন্ধ্যায় তুমি বাড়ি ফিরে আসবে। পরের নোটিফিকেশন ছিল, নয়তো আমি আবার তোমার সঙ্গে সেই আগের কাজ করব। এতটা ভালো মানুষ আমি নই কিন্তু। তুমি তোমার মা বাবাকে যেভাবে পারো বুঝিয়ে চলে এসো। তারপরে নোটিফিকেশন আর একটা ছিল, তোমাকে আসতেই হবে, আমি ভার্সিটিতে যাচ্ছি, বিকেলে ফিরবো বাড়িতে, তোমাকে সন্ধ্যায় দেখতে চাই এ বাড়িতে। এমন সব মেসেজ দেখে মেহেরের চোখের বুড়ো কুঁচকে এলো রাগে। সে মেসেজ করলো, আমি তো জানতাম আপনি কখনোই ভদ্র মানুষ হবেন না। মেসেজ পাঠানোর পর একটু রয়েস হয়ে বসতেই বুলবুলি ফুফি মেহেরের ঘরে আসলো। ঘরে দরজাটা কখন খুলে রেখেছে মনে নেই তার। বুলবুলি ফুফি মেহেরের কাছে এসে তার হাতে রাখা দুইটা ব্যাগ মেহেরের দিকে বাড়িয়ে দিল। আর বলল, দেখ তো মা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। মেহের ব্যাগে হাতে বুলিয়ে কৌতূহলী স্বরে শুধালো, ব্যাগে কি এগুলো ফুফি? বুলবুলি ফুফি মেহেরের দিকে তাকিয়ে বলল, তোকে না আমি দেখতে বললাম, দেখ আগে। মেহের এবার একটা ব্যাগ খুলে দেখলো। ব্যাগে একজোড়া কানের দুল, একটা ছোট পুতুল আর লাল রঙের খোপা। সঙ্গে আছে অনেক রকমের ক্লিপ চুল বাঁধার জন্য, আর ছোট একটা ঝিনুক মালা। দ্বিতীয় ব্যাগ খুলতে গেলে ফুফি সেটা বাধা দিয়ে বলল, এটা খুলিস না,
এখানেও একই আছে সব কিছু। তোর মনে আছে তুই, রামসা, বাবলি আমাদের বাড়িতে একসঙ্গে জেদ ধরে একই রকম সবকিছু নীতি। এবার আমি একটু এগুলো কিনে আনলাম তোদের দিতে। তোদের বিয়েতে অসুস্থতার জন্য থাকতে পারিনি। আমার আদরের মেয়েগুলো কত বড় হয়ে গেল দেখতে দেখতে। এটা রামসাকে দিস, বলিস আমি দিয়েছি, খুব খুশি হবে। মেহের ফুপিকে জড়িয়ে ধরলো আর বলল, আচ্ছা ঠিক আছে। বুলবুলি ফুপি একটু রাগী মানুষ হলো, মনটা তার বেশ নরম। আর যাই হোক, বাতিজিদের অনেক ভালোবাসে সে। তারপর আবার কি, বাতিজির সঙ্গে সময় ধরে কথা বলতে থাকলেন বুলবুলি ফুপি অনেকক্ষণ। নার্জিন বেগম সকালের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রেখেছেন। তার সঙ্গে নিজের বোন তানিয়াও সেই কাজে গুছোতে সাহায্য করছে। তানিয়া অনেকবার তার বোনকে জিজ্ঞেস করেছে, সকাল থেকে জিজ্ঞেস করে চলেছে, আচ্ছা মেহরিন কি তার বাবা মায়ের বাড়ি থেকে আর ফিরে আসবে না আপা? নার্জিন বেগম বোনের কথা কোনো জবাব দেননি। অনেক কথার মধ্যে তানিয়া আমতা আমতা করে বলেই ফেললো যে, তনিমের বাচ্চিটি এখানে কাছে চান্স পেয়েছে, এখানে বাচ্চিটি আছে ওর। তার উপর আবার সামনে পরীক্ষা, তাই কিছুদিন তাদের সঙ্গে থাকতে চাইছে এই বাড়িতে এসে। আর তাসনিনও তার সঙ্গে চলে যাবে। তাসনিন তার সঙ্গে তাদের বাড়ি ফিরে যাবে। কয়টা দিন যদি নিশানকে বলে একটু পড়াতো মেয়েটাকে, খুব ভালো হতো। নার্জিন বেগম তো খুব খুশি হলো যে তনিমা থাকবে কয়টা দিন, আদরের ভাগ্নি কয়টা দিন তার সঙ্গে এই বাড়িতে থাকবে, ভালোই লাগবে তার। এমনিতেই তিন্নি চলে যাওয়াতে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। নাজরিন বেগম তো নিজেই এই প্রস্তাব রাখতে চেয়েছিলেন যেন তনিমাকে এ বাড়িতে রাখতে পারে সে, কিন্তু তার আগে তার বোন বলে দিল। খুব ভালোই হলো, কিন্তু খুশি হওয়ার সঙ্গে সঙ্গে এটাও বলল, নিশানকে যেন সে নিজেই বলে যায়। সে তো জানে ছেলেটা কত বছর ধরে তার সঙ্গে ঠিকমতো কথা বলে না, তার উপর যদি সেই কথা বলে মুখের উপর না করে দেবে। তানিয়া তখন বলল, তাহলে ঠিক আছে, সে নিজে গিয়ে বলবে। খাবার দাবার টেবিলে সাজিয়ে রাখতে সবাই এসে খাবার খেতে শুরু করলো, শুধু নিশান বাদে। কারণ তো সবারই জানা এই ছেলে কখনো কারোর সঙ্গে মিলেমিশে এক টেবিলে বসে খাবার খায় না। সে যদি টেবিলে বসো তখন কেউ তার সামনে বসবে না সাহস করে। সকালে আগের মতোই নিজের বাচ্চিটির উদ্দেশ্যে চলে গেছে সে। ওই দিকে রামসার বেশ মন খারাপ। 1 বছরের জন্য নির্জন বাইরে চলে যাবে দেখে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, জামা কাপড় সবকিছু গুছিয়ে নিয়েছে সে। রামসাকে একা করে সে চলে যাবে নির্জন। সকালে ঘুম ঘুম চোখে উঠতেই দেখে নির্জন নিজের সকল দরকারি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। রামসা তখন বলে যে, এগুলো কেন গুছিয়ে ব্যাগে ভরছে? নির্জন তখন হেসে দিয়ে বলল, আরে তোমাকে বললাম না আমি কাল দিন পর চলে যাব বাইরে। কথাটুকু শুনে রামসার মুখ একেবারে ছোট হয়ে গেল। কোনো জবাব না দিয়ে ফজরের নামাজ আদায় করে খাবার টেবিলে এসে বসেছে সে। নির্জন কথা বলল রামসা, সে নিজে আর কথা বলেনি নির্জনের সাথে একটুও। আফসা সুলতান নিজের মুখ বন্ধ করে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড়গুলো ভাঁজ করে চলেছে। সময় তখন দুপুর 1টা গড়াবে। মেহের জোহরের নামাজ আদায় করে এসে মায়ের পাশে বসে আছে। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না যেন, এই বুঝি তাকে গিলে খাবে। অনেক সময় পর মেহের সাহস করে বলেই দিল, মা আমি ওই বাড়িতে ফিরে যাব। কথাটুকু শুনে আফসার সুলতান মেয়ের দিকে তাকালেন, তারপর বললেন, এত কিছু পর কি করে আবার ওই বাড়িতে ফিরে যেতে চাস তুই? তোর শরীরে হাত ওঠাতে যে ছেলে দুবারও ভাবে না, সেই ছেলের কাছে কখনোই পাঠাবো না তোকে আমি। বিয়ের পর থেকে আমি তোকে ঠেলে ঠেলে পাঠাতাম ওই বাড়িতে। আজকাল তোর কি হয়েছে? এসব কিছুর সঙ্গে কি অভ্যাস হয়ে গেছিস তুই? তুই তো এমন ছিলি না মেহের। মেহের মায়ের হাত শক্ত করে ধরে বলল, আম্মু আমি তোমার আগের মেয়ে আছি, কিন্তু কাল যা ঘটেছে তা সত্যি নয় কসম। সে আমাকে মারেনি, হ্যাঁ অনেক রাগী, অনেক জুলুম করে আমার উপর, কিন্তু বিশ্বাস করো সে আমাকে একবারও হাত উঠায়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, কোনোদিন যদি এমন কিছু হয় তখন এই বাড়িতে ফিরে আসলে আমি আর যাব না তার কাছে, আর এমন কিছু হবেও না, বিশ্বাস করে নিও। মেহেরের কথা শুনে ভাঁজ করে রাখা কাপড়গুলো নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রেখে হাফসা সুলতান বললেন, আমরাও মেয়ে মানুষ রে মা, সব কিছু বুঝি, তবে আমার ভিতরটা কেমন করছে। আর তোকে চাপ দিয়ে ওই বাড়িতে আমি পাঠাবো না। যখন মনে হবে তোর সাথে খুব বেশি অন্যায় হচ্ছে, সেখান থেকে কারোর জন্য অপেক্ষা না করে তুই চলে আসবি। আমরা সবসময় তোর পাশে আছি। সমাজের কথা আর ভাবতে হবে না, নিজের শান্তির কথা একটু ভাবিস।
আমি অনেক ভীতু মানুষ, কখনোই মেয়েদের সংসার ভেঙে যাক এইটা চাই না। তাই তোকে পাঠিয়ে দিতাম, এখন আর আমি এমন কিছু করব না। তোর মন যেটা করতে বেশি চাইবে সেটাই করিস। মেহের আফসার সুলতানকে জড়িয়ে ধরে বলল, তাহলে ফিরে যাই। আফসার সুলতান মেহেরের মুখে মিষ্টি হাসি দেখে এক প্রকার শান্তি অনুভব করলেন যেন। মেয়ের কপালে চুমু দিয়ে বললেন, এখন না, বিকেলে বাবা গিয়ে রেখে আসবে। খাবার দাবার খা, একটু আরাম করে থাক। মেহেরের মুখে হাসি ফুটে উঠল আর বলল, আচ্ছা মা। অপছন্দের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া কাউকে আবার মানুষ নতুন চোখে কি করে পছন্দ করে ফেলে। মেয়ের কথা আফসার সুলতান বুঝে মৃদু হেসে বললেন, মানুষ কখনই একা থাকতে পারে না, তাদের সঙ্গী প্রয়োজন হয়। আর যদি সেটা হালাল সম্পর্কে হয় তাহলে আল্লাহ নিজেই মুহাব্বত সৃষ্টি করে দেন একে অপরের প্রতি। যেমন তোর বাবা হাজার খানেক বদ অভ্যাস আছে যেগুলো তোকে বলা যাবে না। এমন বদ অভ্যাসের জন্য মানুষটিকে আমার একটু ভালো লাগতো না। তারপর একসঙ্গে উঠতে বসতে ঘুমাতে আর খাওয়ার সময় যেন অভ্যাসে পরিণত হয়ে উঠল। তখন আর তাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার। এটা সবারই হওয়া কথা। এর কারণ আল্লাহ কালেমায় অনেক শক্তি আছে। কবুল শব্দটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই সঙ্গীর প্রতি একটা অন্যরকম মায়া তৈরি করে দেন। মায়ের সঙ্গে এই করে অনেক কথা চলতে থাকলো তার। তারপর দুপুর ৩টার দিকে তারিফ ও মেহের বাইরে পার্ক থেকে ঘুরে আসে। দুই ভাই বোন। ছোট ভাই যেতে ধরে বসলো তার কাছ থেকে একটা ফুটবল নেবে। আসার পথে 2টা হাওয়াই মিঠাই, তার সঙ্গে তারিফের পছন্দের ফুটবল কিনে বাড়ি ফিরে আসে সে। বিকেলের দিকে সবাইকে দরজায় দাঁড়িয়ে বিদায় দিয়ে দিল তাকে। মেহের বাবার সঙ্গে গাড়িতে চড়ে বসলো তখন। গন্তব্য তখন ছিল নিজের স্বামীর ঘরে ফেরার। পুরো ঘর অন্ধকার। ঘরের লাইট অন করতে দেখলো মেহের বসে আছে। পরনে ঝিলমিল করছে নতুন শাড়ি, নতুন সাজ। নিশান মেহেরকে দেখে একটু অবাক নজরে তাকিয়ে থাকে। রাত হয়ে গেছে। সে ভেবেছিল এই তেরা বউটা আর ফিরে আসবে না। নিচে অবশ্য আসার পথে মেহেরের বাবাকে, মানে তার নিজের শ্বশুরমশাইকে বসে থাকতে দেখে এসেছে নিশান। মেহের তার বুড়ো বাঁকিয়ে কোমরে দুহাত চেপে নিশানের দিকে তাকিয়ে আছে। অনেক সময় যেতে মেহের বলল, আজকে আমি আপনার সকল বেদবি একেবারে ছুটিয়ে দিতে আসলাম। আপনি আমাকে হুমকি কোন সাহসে দিয়েছেন? আপনি কি ভেবেছেন আপনার কথা আমি নাচানাচি করতে করতে বাড়ি ফিরে আসবো? ইম্পসিবল। কখনোই না। নিশান তার পরনের শার্টের কলার ঠিক করতে করতে বলল, তাহলে এখন কোথায় আছো? কার ঘরে পা রেখে দাঁড়িয়ে আছো? মেহের নিশানকে তখন বিনা দ্বিধায় বলল, অবশ্যই এটা আমারও ঘর। বিয়ের পরপরই সব কিছু ভাগাভাগি হয়ে গেছে, জানেন না? এই ঘর, দরজা, জানলা সব কিছু। তাই সব কিছু নিয়ে যেতে আসলাম আমি। নিশান আস্তে আস্তে মেহেরের কাছে এগিয়ে গিয়ে মেহেরের কোমর ধরে কাছে টেনে নিয়ে বলল, তাহলে তো আমিও ভাগাভাগি হয়ে গেছি। আমাকে এখানে রেখে গিয়েছিলে কেন বাবার বাড়িতে? আমাকেও সঙ্গে নিয়ে যেতে তুমি। মেহের নিশানের চোখের দিকে তাকিয়ে রইল। মুখে কথাগুলো হারিয়ে গেছে যেন তার। মেহেরের মুখ থেকে শুধু বের হচ্ছিল, ইয়ে মানে হ্যাঁ, হ্যাঁ, না। নিশান এমন অবস্থা দেখে মেহেরকে ছেড়ে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে সামনের ঘরের পাশে রাখা চেয়ার টেনে বসলো আর বলল, কাছে এসো মেরি জান। মেহের দুহাত খুঁজে আর কিছু না বলে লক্ষ্মী বউয়ের মতো কথা শুনে নিশানের কাছে গেল। নিশান কাছে আসতে দেখে মেহেরের হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে নিল। দুজনেই একটা চেয়ারে বসে আছে। নিশান তখনই মেহেরের কানের কাছে ফিসফিস করে বলল, কি হয়েছে? এত নীরব হয়ে গেলে কি করে? আমার সঙ্গে আর ঝগড়া করবে না যে আগের মতো? মুখ ভার করে বসে থেকো না। আবার তোমার চোখে নিজের জন্য আর ঘৃণা দেখতে পাই না। এর কারণ কি বলো তো? মেহের নিশানের কথা এলোমেলো হয়ে উঠল। আসলেই তো কি হয়েছে তার? এই মানুষটিকে সে তো পছন্দই করতো না। মা তাহলে ঠিকই বলছে, একটা মানুষ যত অপছন্দের হোক তার সঙ্গে সময় কাটাতে কাটাতে একটা সময় ঠিকই পছন্দের হয়ে উঠবে। নিশানের কোল থেকে উঠতে যাবে, তখনই নিশান মেয়েকে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? মেহের আমতা আমতা করে তাকে এড়ানোর জন্য বলল, আপনার জন্য কফি বানিয়ে আনি। নিশান মৃদু হেসে কয়েকবার মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও।